হিরক কেমিস্ট্রি টিউটোরিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যে সেকেন্ড থিওরি পার্ট সেটা আমরা দেখব। সেকেন্ড থিওরি পার্ট বলতে মোলটাকেই বোঝায়, মোল কনসেপ্ট। মোল কনসেপ্ট হলো কেমিস্ট্রির একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেখান থেকে আমরা নিউমেরিক্যালকে ভালো করে শিখতে পারি। মোলটা কি? মোল হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্সকে মেজার করার জন্য, কোনো একটা সাবস্টেন্সের মধ্যে যে কোয়ান্টিটি থাকে, যে কণাগুলো যেগুলো থাকে, যে পার্টিকেলগুলো যেগুলো থাকে, সেগুলোকে মেজার করতে গেলে যে ইউনিট যেটা দরকার হয় সেটাকে বলা হয় মোল বলা হয়। যেমন কীরকম, যে কোনো একটা রুমকে যদি আমরা একটা মোল ধরি, তাহলে সেই রুমের মধ্যে কি কি থাকতে পারে? একটা জানলা থাকতে পারে, একটা দরজা থাকতে পারে, কিছু ফ্যান থাকতে পারে, আরও অন্যান্য অবজেক্ট যেগুলো থাকলেও থাকতে পারে। সেগুলোকে টোটালটাকে নিয়ে কি তৈরি হবে? একটা ঘর। তাহলে ঘরটাকে বলবো মোল। তাহলে ওই মোলের মধ্যে এতগুলো অবজেক্ট থাকতে পারে। তাহলে মোল হচ্ছে কেমিস্ট্রিতে একটা ইউনিট, যেখানে কেমিস্ট্রির যে কোনো সাবস্টেন্সের কোয়ান্টিটিকে আমরা মেজার করতে পারি। তাহলে মোল ইজ অ্যান ইউনিট to measure any substance to measure the quantity of any substance in chemistry এটাকেই বলা হয় মোল। মোল ইজ অ্যান ইউনিট টু মেজার দ্য কোয়ান্টিটি অফ এনি সাবস্টেন্স ইন কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে কোনো সাবস্টেন্সকে মেজার করার জন্য যে ইউনিট দরকার হয় সেটাকে আমরা বলবো মোল। মোল বোঝার আগে আমাদের বিভিন্ন ধরনের যে ফিজিক্যাল ইউনিট বা ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো থাকে, তাদের ইউনিট কি কি হয় সেগুলোকে আমাদেরকে জানতে হবে আগে। যেমন এক নম্বর হচ্ছে, যেমন ধরো লেন্থ। এর ইউনিট কি ইউজ করতে পারি? সেমি। এর ইউনিট ইউজ করতে পারি মিটার। যেমন এরিয়া, এর ইউনিট কি ইউজ করতে পারি? সেমি স্কোয়ার, মিটার স্কোয়ার। ভলিউম এর ইউনিট কি ইউজ করতে পারি? লিটার, এমএল, সেমি কিউব, মিটার কিউব। ঠিক, যেটা সেমি কিউব সেটা হচ্ছে সিসি লিখতে পারি, ডিএম কিউব। প্রেসারের ইউনিট কি? এটিএম, বার, পাস্কাল, এমএমএইচজি, সিএমএইচজি, টর। এতগুলো হচ্ছে ইউনিট প্রেসারের। টেম্পারেচার কি? ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন, ডিগ্রি ফারেনহাইট। এই চলে গেল আমার মেন যে ইউনিট যেগুলো বেশি বেশি করে লাগে সেগুলো। তার মধ্যে একটা বলে দিই, এখানে প্রেসারের যে ইউনিট যেটা, এই এটিএম যেটা, সেটা ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে কেমিস্ট্রিতে, হলো। আর এখানে যেটা পাস্কাল যেটা আছে তাকে লেখা হয় পিএ দিয়ে, আর এটাকে আমরা বেশি ইউজ করি ফিজিক্সে। এটিএম যেটা সেটা কেমিস্ট্রিতে বেশি ইউজ হয়, আর পাস্কাল যেটা সেটা বেশি ইউজ হয় ফিজিক্সে ইউজ হয়। এইটা হলো ফান্ডামেন্টাল ইউনিট যেগুলো আমাদের বেশি দরকার লাগবে। এগুলো প্রত্যেকটা আমরা কনভার্সন বেশিরভাগ বুঝবো, এই ভলিউমের বুঝবো, প্রেসারের বুঝবো, আর টেম্পারেচারের ইন্টার কনভার্সন বুঝবো, যে একটা থেকে আর একটা। যেমন লিটার থেকে মিলিলিটার, বা লিটার থেকে সেমি কিউব, বা লিটার থেকে মিটার কিউব, বা লিটার থেকে ডিএম কিউব। এই যে ইন্টার কনভার্সন সেগুলোকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। সহজভাবে বলা যেতে পারে কীরকম, দেখো প্রথমে আসছে
ভলিউমের ক্ষেত্রে ইউনিট হচ্ছে লিটার, তাহলে 1 লিটার ইকুয়াল টু 1000 ml। মনে রাখবো আর একটা, 1 ml ইকুয়াল টু 1 সেমি কিউব, 1 ml ইকুয়াল টু 1 সেমি কিউব। তাহলে কি লিখতে পারি, 1000 সেমি কিউব, রাইট। 1 লিটার ইকুয়াল টু 1000 ml, 1000 ml ইকুয়াল টু 1 সেমি কিউব, 1000 সেমি কিউব। তার কারণ কি, 1 ml ইকুয়াল টু 1 সেমি কিউব। ঠিক একইভাবে আর একটা শর্টকাট বলি, যদি তোমরা দেখো কোনো জায়গায় সি আছে তাহলে কি লিখবো, 10⁻²। যদি দেখো ডি আছে তাহলে কি লিখবো, 10⁻⁻1। যদি দেখি এম আছে তাহলে কি লিখবো, 10⁻³ এখানে সি বলতে সেন্টি, সি বলতে সেন্টি, ডি বলতে ডেসি, এম বলতে মিলি, হলো। যেখানে সেন্টি দেখবো সেখানে 10⁻² ইউজ করব, যেখানে ডি দেখতে পাবো 10⁻⁻1 ইউজ করব, মিলি অর্থাৎ এম দেখতে পাবো সেখানে 10⁻³ ইউজ করব। তাহলে এখানে দেখো, এখানে কি আছে, সি আছে, তা এটাকে আগে লিখি। এটা একটু কি লিখতে পারি, 10⁻³ সেমি কিউব সমান কি লিখতে পারি, 10⁻³। আর সি আছে, সি এর জায়গাতে কত লিখবো, 10⁻²। তাহলে আরেকটা জিনিস বলি, এই যে আমরা সি এম কিউব লিখেছি, অ্যাকচুয়ালি কীরকম হয়, ভলিউম ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তার লেন্থ যেটা 1 সেমি যদি ধরি, ব্রেথ সেটা যদি 1 সেমি যদি ধরি, হাইট যদি 1 সেমি যদি ধরি, তাহলে তিনটে মাল্টিপ্লাই করলে কত দাঁড়াবে, 1 সেমি কিউব। তাহলে অ্যাকচুয়ালি যেটা সেমি কিউব সেটা হওয়া উচিত ছিল এরকম 1 সি কিউব এম কিউব, কিন্তু আমাদের সুবিধার জন্য কিভাবে লিখি সি এম কিউব দিয়ে লিখি। তাহলে এখানে সি কিউব আছে, তাহলে সি দেখতে পাচ্ছি, সি দেখতে পেলে 10⁻², তাহলে সি এর জায়গাতে কি লিখবো, 10⁻²। কথাটা বোঝা গেল, কি থাকে, সি কিউবে থাকে, তাহলে এটার কিউব হয়ে গেল, হলো। এম কিউব যেমন পড়ে আছে সেরকম এম কিউব পড়ে থাকলো। সেন্টিমিটার, সি মানে সেন্টি, সেন্টির জায়গাতে 10⁻², আর 1 সেমি কিউব অ্যাকচুয়ালি থাকে 1 সি এম কিউব, বা এরকম লিখতে পারি 1 সি এম তার হোল কিউব, ঠিক। তাহলে এখানে সি এর জায়গাতে কিউব করলাম, তাহলে সি এর ভ্যালু কত, 10⁻², তাই 10⁻² তার হোল কিউব হয়ে গেল। তাহলে কত দাঁড়ালো এটা, 10⁻³ ইন্টু 10⁻6 মিটার কিউব, দাঁড়ালো কত, 10⁻³ মিটার কিউব। তাহলে 1 লিটার ইকুয়াল টু 1000 ml ইকুয়াল টু 1 সেমি কিউব ইকুয়াল টু 10⁻³ মিটার কিউব। দেখো এখানে তাহলে 1 লিটার ইকুয়াল টু 10⁻³ মিটার কিউব, এটা দাঁড়ালো। এটাকে আমরা কিভাবে লিখতে পারি আবার, 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁻³ লিটার, এটাকেও মনে রাখতে হবে, ঠিক। 1 লিটার ইকুয়াল টু যদি 10⁻³ মিটার কিউব হয়, তাহলে 1 মিটার কিউব ইকুয়াল টু কী দাঁড়াবে, 10⁻³ লিটার, এটা চলে গেল। ঠিক একইভাবে দেখো আবার, তাহলে এখানে কি লিখলাম, 1 লিটার ইকুয়াল টু 10⁻³ মিটার কিউব, আর 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁻³ লিটার। একইভাবে 1 লিটার ইকুয়াল টু 10⁻³ মিটার কিউব হলো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 10⁻⁻1 তার কিউব ইন্টু মিটার কিউব, হলো। 10⁻³ কীভাবে লিখতে পারি, 10⁻1 তার কিউব। তাহলে 10⁻1 কোথায় ইউজ করি, 10⁻1 সিতে ইউজ হয় 10⁻², ডিতে ইউজ হয় 10⁻1, আর এম এ ইউজ হয় 10⁻³ তাহলে 10⁻1 আছে, তাহলে কি লিখবো, ডি লিখবো। তাহলে এখানে লিখে দিলাম ডি তার কিউব আর মিটার কিউব, তাহলে এটাকে কীভাবে লিখি, ডি এম কিউব, এখানে 1 আছে কিছু নেই মানে 1, তাহলে 1 লিটার ইকুয়াল টু 1 ডিএম কিউব,
1 লিটার ইকুয়াল টু 1 ডিএম কিউব, ডি মানে ডেসিমিটার, তাহলে 1 লিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার। এটা হচ্ছে ইন্টার কনভার্সন। সব থেকে সিম্পল যে প্রসেস যেটা মনে রাখার, যে সি দেখতে পেলেই 10⁻², ডি দেখতে পেলেই 10⁻1, এম দেখতে পেলেই 10⁻³ হয়ে গেলে এটা লিটারের ইন্টার কনভার্সন। ঠিক একইভাবে দেখব প্রেশারের ক্ষেত্রে, তাহলে এটা হয়ে গেল ইকুয়াল টু 1 লিটার ইকুয়াল টু 1 ডিএম কিউব। ফর প্রেশারের ক্ষেত্রে 1 এটিএম ইকুয়াল টু 1.013 ইন্টু 10⁵ পাস্কাল হলো। 1 বার ইকুয়াল টু 10⁵ পাস্কাল। 1 এটিএম ইকুয়াল টু 1.013 বার। 1 ATM equal to 76 cmHg. 1 ATM equal to 760 mmHg. 1 ATM equal to 760 tor। এটা চলে গেল ইন্টার কনভার্সন। তাহলে সবগুলোকে 1 ATM equal to 1.013 into 10⁵ পাস্কাল, 1 bar equal to 10⁵ পাস্কাল, 1 bar equal to 10⁵ পাস্কাল, 1 bar equal to 10⁵ পাস্কাল, আর 1 ATM equal to 1.013 বার, আর 1 ATM equal to 76 cmHg, 1 ATM equal to 760 mmHg, 1 ATM equal to 760 tor। এই সবগুলো চলে গেল প্রেশারের ইন্টার কনভার্সন একটার সঙ্গে আর একটার। এগুলোকে সবগুলোকে একসঙ্গে লিখব। এটাকে মুছি, এটাকে তো দরকার নেই আর। দেখো 1 ATM equal to 1.013 bar, 76 cmHg সমান 760 mmHg সমান 1.013 into 10⁵ পাস্কাল সমান 760 টর। চলে গেল। এখানে যেটা লিখলাম সেটা সবগুলোই 1 ATM equal to হলো। এটা চলে গেল প্রেশারের ইন্টার কনভার্সন। সেকেন্ড আরেকটা, এই থার্ড আরেকটা দেখব, যেটা টেম্পারেচারের ক্ষেত্রে। টেম্পারেচারের ক্ষেত্রে কি? টেম্পারেচারের ক্ষেত্রে C/5 C ডিগ্রি C ইকুয়াল টু F-32/9। ছোটোবেলা থেকে এটা পড়ি। একইভাবে ক্যাপিটাল TK ইকুয়াল টু স্মল t প্লাস 273, এটা আছে ডিগ্রি C। এটা আছে সেন্টি বাস সেলসিয়াস। বা সেন্টিগ্রেড হলো। এই চলে গেল আমার টেম্পারেচারের ইন্টার কনভার্সন। মোলের নিউমেরিক্যাল যখন করব, এই যে ইন্টার কনভার্সন, আবার আমাদের যেটা স্টেট অফ ম্যাটার গ্যাসের যে চ্যাপ্টার যেটা, সেখানে কিন্তু এই ইন্টার কনভার্সনগুলো খুব হেল্পফুল হয়ে যায়। সেই জন্য আগে থেকে যদি আমরা শিখে নিই, তাহলে ওখানে গিয়ে অনেকটা সময় আমাদের বেঁচে যাবে, অনেক তাড়াতাড়ি আমরা নিউমেরিক্যালগুলো করতে পারবো। চলে এবার বেসিক যে জায়গা, মোলের জায়গাতে যাওয়া যাক। মোল বলতে যেটা বললাম, যে মোল বলতে বোঝা যায় যে কোনো একটা সাবস্টেন্সের মধ্যে কোয়ান্টিটিকে মেজার করাকে বলা হয় মোল বলা হয়। কোয়ান্টিটিকে মেজার করতে গেলে যে ইউনিট যেটা লাগে সেটাকে আমরা বলবো মোল বলবো। তাহলে মোলকে আমরা বেসিক্যালি তিনটে ফর্মে বের করতে পারি। একটা বের করতে পারি কোয়ান্টিটি বা কণার ফর্মে, আরেকটাকে বের করতে পারি ওয়েটের ফর্মে, আরেকটাকে বের করতে পারি ভলিউমের ফর্মে। বেসিক্যালি মোলকে আমরা এই তিনটে ফর্মেই বের করব, একটা কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ভলিউম, আর একটা হচ্ছে মাস বা ওয়েটের ফর্মে। তাহলে দেখো মোল তিনটে হতে পারে। একটা ইন টার্মস অফ কোয়ান্টিটি, ইন টার্মস অফ ভলিউম হলো,
আরেকটা হচ্ছে ইন টার্মস অফ মাস হলো। লাস্ট ওয়ান ইন টার্মস অফ কোয়ান্টিটি। এই তিনটে টার্মে আমরা মোলকে কনভার্ট করতে পারি। যদি আমাদেরকে কোয়ান্টিটি দিয়ে দেয় তাহলে আমরা মোলে আনতে পারি, যদি আমাদেরকে মাস দিয়ে দেয় বা ওয়েট দিয়ে দেয় তাহলে আমরা মোলে আনতে পারবো, যদি আমাদেরকে ভলিউম দিয়ে দেয় তাহলে আমরা মোলে কনভার্ট করে দিতে পারবো। এই বেসিক এই তিনটে, কোয়ান্টিটিকে মোলে, মাসকে মোলে, আবার ভলিউমকে মোলে, এই তিনটে টার্মকে আমরা মোলে কনভার্ট করতে পারি। আমরা ওয়ান বাই ওয়ান তিনটেকে দেখতে দেখতে যাব। প্রথমে দেখব আমরা মোল ইন টার্মস অফ কোয়ান্টিটি। মোল ইন টার্মস অফ কোয়ান্টিটি, মোল ইন টার্মস অফ কোয়ান্টিটি। মোল ইন টার্মস অফ কোয়ান্টিটি, মোলকে কোয়ান্টিটির টার্মে বা কোয়ান্টিটিকে মোলে কনভার্ট করা। মোলকে আমরা কিসে দেখব? কোয়ান্টিটিতে, বা কোয়ান্টিটিকে মোলে কনভার্ট করা। সিম্পল ফর্মুলা হচ্ছে মোল ইকুয়াল টু কোয়ান্টিটি অফ এনি সাবস্টেন্স, quantity of any substance by Avogadro number. quantity of any substance by Avogadro number, যে কোনো সংখ্যা যদি তোমাকে দিয়ে দেয় তাকে যদি মোলে কনভার্ট করতে পারে তাহলে সবসময় যে সংখ্যাটা দিয়ে দেবে সেই সংখ্যাটাকে অ্যাভোগাড্রো দিয়ে ডিভিশন করলেই আমাদের মোল বেরিয়ে যাবে। যদি তোমাদেরকে কোনো কিছু দিয়ে দেয়, ধরো আমাকে দিল যে রাবণের 10টা হাত সমান কত মোল, রাবণের 10টা হাত সমান কত মোল, তাহলে কি করব? রাবণের 10টা মাথা সমান কত মোল, তাহলে রাবণের 10টা মাথাকে ডিভিশন করে দেবো কি দিয়ে? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভিশন করে দেবো, তাহলে রাবণের 10টা মাথা সমান মোল বেরিয়ে যাবে। ঠিক অ্যাভোগাড্রো নাম্বার যেটা সেটা হলো 6.022 ইন্টু 10⁻23। এটাকে কিন্তু সব জায়গাতে ইউজ হবে, চেঞ্জ হবে না। এই নাম্বারটা খুব বড় একটা নাম্বার, সেটাকে ছোট ফর্মে লেখার জন্য এই 6.022 ইন্টু 10⁻23 এই ফর্মে এটাকে লেখা হয়েছে। তাহলে দেখো মোলকে আমরা কিসে লিখতে পারি? মোলকে এন, কোয়ান্টিটিকে কিসে লিখব? কিউ, আর অ্যাভোগাড্রো নাম্বারকে লিখব এন এ। তাহলে এটা চলে গেল আমার মোলের ফার্স্ট ফর্মুলা, মোল ইন টার্মস অফ কোয়ান্টিটি। কিউ কোয়ান্টিটি, এন এ অ্যাভোগাড্রো নাম্বার, এটা হচ্ছে মোল। ঠিক একইভাবে সেম কোয়ান্টিটি ইকুয়াল টু এন ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। যদি তোমাদেরকে মোল বলে দেয় আর কোয়ান্টিটি বের করতে দেয়, যদি মোল বলে দেয় আর কোয়ান্টিটি যদি বের করতে দেয় তাহলে কি করব? সে যে মোলটা বলবে তার সাথে অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে আমাদের কোয়ান্টিটি বেরিয়ে যাবে। এই চলে গেল আমাদের ফার্স্ট যে টার্মে আমরা মোলকে কনভার্ট করতে পারি কোয়ান্টিটি থেকে মোলে, এটা চলে গেল তার ফার্স্ট ফর্মুলা। এর বেসিসে একটা নিউমেরিক্যাল দেখি। (12.044 into 10⁻28) number of calcium atom equal to how much mole, এটা আমাকে দিয়ে দিয়েছে যে 12.044 ইন্টু 10⁻28 নাম্বার অফ ক্যালসিয়াম অ্যাটম ইকুয়াল টু হাউ মাচ মোল। 12.044 ইন্টু 10⁻28 এত সংখ্যক 10⁻28 সংখ্যক ক্যালসিয়াম অ্যাটম সমান কত মোল হবে, এটা আমাদেরকে দিয়েছে। 12.044 ইন্টু 10⁻28 সংখ্যক ক্যালসিয়াম অ্যাটম সমান কত মোল। তাহলে এটা যেটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এটা কি দিয়ে দিয়েছে?
এটা দিয়ে দিয়েছে আমাদের কোয়ান্টিটি, কথা বোঝা গেল। আর এখানে বলে দিয়েছে ইকুয়াল টু হাউ মাচ মোল, তার মানে আমাদের কি বের করতে দিয়েছে, আমাদেরকে এন বের করতে দিয়েছে। তাহলে কিউ বলে দিয়েছে, এন বের করতে বলেছে। দেখো এখানে টোটাল তিনটে এখানে কোয়ান্টিটি আছে, বা এখানে তিনটে ফর্ম আছে। একটা হচ্ছে মোল, একটা হচ্ছে কোয়ান্টিটি, আর একটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তার মধ্যে কোয়ান্টিটি আমাকে বলে দিয়েছে, মোল আমাকে বের করতে দিয়েছে, আর অ্যাভোগাড্রো নাম্বার বলে দেওয়া থাকবে না, ওটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাদেরকে টোটাল দুটো জিনিস বলে দিয়েছে, একটা কোয়ান্টিটি বলে দিয়েছে আর একটা অ্যাভোগাড্রো নাম্বার বের করতে বলেছে। তাহলে সলিউশন কী করে বের করব? তাহলে কিউ ইকুয়াল টু এন ইকুয়াল টু মোল ইকুয়াল টু কিউ বাই এন এ হলো। তাহলে কিউ এর ভ্যালু কত? 12.044 ইন্টু 10⁻28 বাই অ্যাভোগাড্রো নাম্বার কত? 6.022 ইন্টু 10⁻23। বোঝা গেল? এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল 2 দিয়ে, আর এটার সঙ্গে এটা যদি ক্যান্সেল হয় তাহলে এটা পড়ে থাকবে তোমার 10⁻5 এটা 5 পড়ে থাকলো। তাহলে কত হলো? তাহলে 2 ইন্টু 10⁻5 মোল। ঠিক, এতগুলো ক্যালসিয়াম অ্যাটম সমান 2 ইন্টু 10⁻5 মোল। ক্লিয়ার? এটা আমাদের অ্যান্সার। ঠিক, যখনই কোনো নিউমেরিক্যাল দেবে, যেটা বলে দেবে সেটাকে আগে আমাদেরকে আইডেন্টিফাই করব। অ্যাভোগাড্রো নাম্বার আমাদেরকে বলে দেওয়া থাকবে না, আমাদেরকে মনে রাখতে হবে। তিনটে টোটাল টার্ম আছে, 1 2 3। আমাদেরকে সবসময় দুটো টার্ম খুঁজে বের করে নিতে হবে, আর খুঁজে বের করে নিয়ে যেটা বের করতে বলেছে সেটার থেকে আমরা ফর্মুলা থেকে আমরা বের করে দেবো। ঠিক, সেখানে আর একটা নিউমেরিক্যাল দেখা যাক। আরেকটা আমরা নিউমেরিক্যাল এখানে দেখব। এখানে বলেছে 0.5 মোল অফ Ca+2, আচ্ছা Ca না লিখে এখানে লিখি Mg+2 আয়ন ইউজ as a sample 0.5 mole of magnesium+2 ion use as a sample। আমরা 0.5 মোল magnesium+2 আয়নকে স্যাম্পেল হিসাবে আমরা ব্যবহার করেছি। কি বের করতে দিয়েছে? ফাইন্ড আউট কি বের করতে দিচ্ছে? 1 নম্বর, নাম্বার অফ কোয়ান্টিটি of Mg+2 আয়ন। তাহলে 1 নম্বর বের করতে দিচ্ছে Mg+2 আয়নের সংখ্যা কত। ফাইন্ড দ্য নাম্বার অফ কোয়ান্টিটি অফ Mg+2, তার মানে Mg+2 আয়নের নাম্বার কত। ঠিক, আগে এটাকেই করি। দেখো এখানে 1 নম্বর, আবার আমি বলে দিই 0.5 মোল, এটা কোশ্চেন আছে। 0.5 মোল অফ magnesium+2 আয়ন ইউজ অ্যাজ এ স্যাম্পেল হিসাবে 0.5 মোল আমরা magnesium+2 আয়নকে ইউজ করেছি। তাহলে ফাইন্ড আউট নাম্বার 1 দিচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ কোয়ান্টিটি অফ Mg+2 আয়ন। যদি 0.5 মোল যদি magnesium+2 আয়ন ইউজ করি, তাহলে কত সংখ্যক Mg+2 আয়ন আমরা ইউজ করছি বা magnesium+2 আয়ন ইউজ করছি। তাহলে যেটা আমাদেরকে দিয়ে দিয়েছে এটা আমাদেরকে কি দিয়ে দিয়েছে? N দিয়ে দিয়েছে। আমাদেরকে এখানে বের করতে বলেছে কিউ হলো। তাহলে বের করতে বলেছে কিউ, দিয়ে দিয়েছে আমাদের N। আর একটা জিনিস দেয়নি কিন্তু আমরা ওটা জানি, অ্যাভোগাড্রো নাম্বার, সেটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে ফর্মুলা কি? N ইকুয়াল টু কিউ বাই Na। তাহলে কিউ ইকুয়াল টু N ইন্টু Na। কত বলে দিয়েছে? 0.5 মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23। 0.5 মানে 1/2, 0.5 মানে 1/2, তার মানে এটাকে 2 দিয়ে ডিভিশন করতে হবে। তাহলে অ্যান্সার কত আসবে? 3.011 ইন্টু 10⁻23 মোল।
3 নাম্বার, এত নাম্বারে আমাদের ম্যাগনেসিয়াম, এত নাম্বার অফ Mg+2 আয়ন, Mg+2, এত নাম্বারে আমাদের Mg+2 আয়ন থাকে। সিম্পল, আমাদের যে মোল বলে দিয়েছে তাহলে এটা, কোয়ান্টিটি বের করতে দিয়েছে তাহলে এটা, এটা আমাদের বলে দেয়নি তাহলে এটা আমরা জানি, এটা বলে দেবে না, অ্যাভোগাড্রো নাম্বার মনে রাখতে হবে। তাহলে মোল ইকুয়াল টু কোয়ান্টিটি বাই এন যদি হয় তাহলে কোয়ান্টিটি ইকুয়াল টু কী হবে, মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। আমাদের ফার্স্ট নিউমেরিক্যাল চলে গেল। সেকেন্ড আর একটা কী জিজ্ঞাসা করছে, সেকেন্ড আর একটা জিজ্ঞাসা করছে, আমার এখানে কোশ্চেন করা আছে। সেকেন্ড জিজ্ঞাসা করছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন অ্যান্ড চার্জ। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অ্যান্ড চার্জ। ফাইন্ড দ্য total number of electron, proton and neutron and charge, এতগুলো আমাকে কোশ্চেন মার্ক দিয়েছে। হলো ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন, অলসো নিউট্রন, অলসো প্রোটন অ্যান্ড চার্জ। যে আমরা 0.5 মোল আমরা Mg+2 আয়ন ইউজ করেছিলাম, তার মধ্যে টোটাল কতগুলো ইলেকট্রন আছে, টোটাল কতগুলো প্রোটন আছে, টোটাল কতগুলো নিউট্রন আছে, আর টোটাল কত চার্জ আছে, এটা আমাদেরকে বের করতে বলেছে। হলো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়েছিল ওখানে, কোয়ান্টিটির অ্যান্সার বেরিয়েছিল, 2 × 10⁻23, এতগুলো আমার কোয়ান্টিটি বেরিয়েছিল, অতগুলো ম্যাগনেসিয়াম+2 আয়ন আছে। দেখো এবার 1 বাই 1 নাম্বার অফ ইলেকট্রন। 1 নম্বর, দেখো একটা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এই কেসটাকে বুঝতে হবে আগে। Mg যেটা, এটা নিউট্রাল আছে, এর মধ্যে অ্যাটমিক নাম্বার হচ্ছে 12, তাহলে এর ইলেকট্রন হচ্ছে 12, প্রোটন হচ্ছে 12, আর নিউট্রন এর মাস নাম্বার হচ্ছে 24, তাহলে নিউট্রন হচ্ছে 12। কিন্তু যখনই Mg যখন কনভার্ট হয়ে যাবে Mg+2তে যখন কনভার্ট হয়ে যাবে, তাহলে বুঝতে হবে Mg থেকে Mg+2, তার মানে এখানে দুটো ইলেকট্রন এখানে রিলিজ করে দিয়েছে। যখনই কেউ ইলেকট্রন রিলিজ করে তখন ক্যাটায়ন ফর্ম করে, যখন ইলেকট্রন রিলিজ করে তখন ক্যাটায়ন ফর্ম করবে। যটা ইলেকট্রন রিলিজ করবে তটা পজিটিভ চার্জ হবে। হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন রিলিজ করে তাহলে H+, সোডিয়াম যদি একটা ইলেকট্রন রিলিজ করে থাকে Na+, অ্যালুমিনিয়াম যদি 3টে ইলেকট্রন রিলিজ করে তাহলে Al+3, 3টে প্লাস হবে। তাহলে ম্যাগনেসিয়াম এখানে ইলেকট্রন রিলিজ করেছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন তাহলে কত হয়ে গেল, 10টা। প্রোটনের কোনো চেঞ্জ হবে না, 12টা। নিউট্রনের কোনো চেঞ্জ হবে না, সেটা হয়ে গেল 12টা। তার কারণ ইলেকট্রন যখন গেইন বা ইলেকট্রন যখন লুজ করে, যখন কোনো অ্যাটম যদি বা এলিমেন্ট যদি ইলেকট্রন রিলিজ করে তাহলে বাইরের সেল থেকেই করে, আর যদি ইলেকট্রন গেইন করে তাহলে বাইরের সেলেই গেইন করবে। আর নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন থাকে, প্রোটন কেউ ছাড়তে পারবে না, নিউট্রনও কেউ ছাড়তে পারবে না। তাই গেইন আর রিলিজ যদি হয় তাহলে সেটা শুধুমাত্র ইলেকট্রনেরই হতে পারে। যেহেতু দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে সেই জন্য Mg+2 হয়ে গেছে। Mg+2-র মধ্যে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন সেম থাকবে, চেঞ্জ হবে শুধু নাম্বার অফ ইলেকট্রনের চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইলেকট্রন হয়ে যাচ্ছে 10টা। হলো, দেখো এবার তাহলে আমার টোটাল কোয়ান্টিটি হচ্ছে এতগুলো। তাহলে একটা ম্যাগনেসিয়াম+2-র মধ্যে ইলেকট্রন থাকছে 10টা। একটা ম্যাগনেসিয়াম+2-র মধ্যে ইলেকট্রন থাকছে 10টা। আমাদের টোটাল ম্যাগনেসিয়াম+2 আয়ন তৈরি হয়ে গেছিলো এটা, টোটাল ম্যাগনেসিয়াম+2 আয়ন তৈরি হয়েছিল এটা। কথাটা বোঝা গেল? তাহলে একটা ম্যাগনেসিয়াম+2-র মধ্যে টোটাল ইলেকট্রন কত, 10টা থাকবে। তাহলে আমার টোটাল ম্যাগনেসিয়াম+2 আয়ন আছে এতগুলো, একটার মধ্যে থাকে 10টা, এতগুলোর মধ্যে থাকবে কতগুলো, বোঝা গেল? ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মেই করে নেব। তাহলে নাম্বার অফ, তাহলে 1 magnesium+2 ion contain
contain 10 ইলেকট্রন। কতগুলো আছে আমার টোটাল? এতগুলো। তাহলে 2 × 10⁻23 আয়ন Mg+2 আয়ন contain কত? 10 × 2 × 10⁻23। তো অ্যান্সার কত দাঁড়ালো? এই 10⁻3 আর একটা 10, তাহলে 2 × 10⁻24। এতগুলো টোটাল ইলেকট্রন হয়ে গেল। কার মধ্যে? 0.5 এর মধ্যে। 0.5 মোল ম্যাগনেসিয়াম +2 আয়ন সমান এতগুলো আয়ন। তাহলে একটা আয়নের মধ্যে থাকে 10টা ইলেকট্রন, এতগুলো আয়নের মধ্যে কটা ইলেকট্রন থাকবে? 1 নম্বর অ্যান্সার চলে গেল। এবার বের করব নাম্বার অফ প্রোটন। তাহলে এটা বেরোলো তোমার অ্যান্সার বেরোলো 2 × 10⁻24 নাম্বার অফ প্রোটন। কি বের করব? দেখো একটা ম্যাগনেসিয়াম +2 মধ্যে ইলেকট্রন থাকছে 10টা, প্রোটন থাকছে 12টা, নিউট্রন থাকছে 12টা। হলো একটা ম্যাগনেসিয়াম +2 মধ্যে প্রোটন থাকে কটা? 12টা। আমার টোটাল ম্যাগনেসিয়াম +2 আয়ন আছে এটা 1 Mg+2 আয়ন contain 2 × 10⁻23 number of contain 12 প্রোটন। হলো একটা ম্যাগনেসিয়াম +2 আয়ন কন্টেন করে 12টা প্রোটন। তাহলে 2 × 10⁻23 Mg+2 আয়ন contain 12 × 2 × 10⁻23 সমান হয়ে গেল 24 × 10⁻23। এটা গেল আমার সেকেন্ড অ্যান্সার, 12 × 10⁻23 সেকেন্ড অ্যান্সার চলে গেল। ঠিক, লাস্ট আর একটা নাম্বার অফ নিউট্রন কত হবে? তাহলে একটা ম্যাগনেসিয়াম +2 কতগুলো নিউট্রন নিয়ে থাকে? 12টা। একটা ম্যাগনেসিয়াম +2 কতগুলো নিউট্রন নিয়ে থাকে? 12টা। তাহলে কী হবে? 1 ম্যাগনেসিয়াম +2 আয়ন contain 12 নিউট্রন। এতগুলো ম্যাগনেসিয়াম +2 আয়ন কী হবে? 2 × এটা সেম অ্যান্সার বেরোবে, কারণ যতগুলো প্রোটন ততগুলো নিউট্রন আছে। তাহলে নাম্বার অফ নিউট্রনও যা বেরোবে ম্যাগনেসিয়াম +2 মধ্যে এত মোলের মধ্যে, নাম্বার অফ প্রোটনও সেম বেরোবে। তাহলে নাম্বার অফ নিউট্রন কত দাঁড়িয়ে গেল? এটা হয়ে গেল। লাস্ট আর একটা আছে আমাদের টোটাল চার্জ বের করতে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা টোটাল চার্জ বের করতে দিয়েছে। তাহলে টোটাল চার্জ আগে কাউন্ট করব। হয়েছে, এটা কপি হয়েছে। চলো দেখো চার্জের জায়গাটা বুঝি। ম্যাগনেসিয়াম Mg যখন দুটো ইলেকট্রন রিলিজ করবে তখন কনভার্ট হয়ে যাবে Mg+2-তে। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19। এটা গেল একটা ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম। এটা গেল একটা ইলেকট্রনের চার্জ। তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি এত হয়, তাহলে আমার টোটাল কটা ইলেকট্রন ছেড়েছে? দুটো। তাহলে দুটো ইলেকট্রনের চার্জ কত হবে? একটা ইলেকট্রনের চার্জ হতে এত, কটা ইলেকট্রন ছেড়েছে? দুটো। তাহলে 2 ইলেকট্রনের চার্জ, 2 ইলেকট্রন চার্জ কত হবে? 2 × 1.6 × 10⁻19 কুলম। তাহলে এইটা অ্যাকচুয়ালি গেল 1 ম্যাগনেসিয়াম +2 আয়নের টোটাল চার্জ। একটা ম্যাগনেসিয়াম +2 আয়নের টোটাল চার্জ হচ্ছে এইটা। টোটাল ম্যাগনেসিয়াম +2 আয়ন আছে এটা। ভালো করে ক্লিয়ার করো। আমার একটা ইলেকট্রন যদি রিলিজ হয় তাহলে সে এই পরিমাণ চার্জ হবে। তাহলে ম্যাগনেসিয়াম +2 দুটো ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রনের চার্জ এটা। দুটো ইলেকট্রনের চার্জ মানে কি? একটা ম্যাগনেসিয়াম +2 চার্জ। তাহলে একটা ম্যাগনেসিয়াম +2 চার্জ 2 × 1.6 × 10⁻19, তার মানে এটা দাঁড়িয়ে যাচ্ছে 3.2 × 10⁻19 কুলম। এটা দাঁড়ালো
কথাটা বোঝা গেল? ঠিক 2 ইন্টু এটা মাল্টিপ্লাই করলে 3.2 আসবে ইন্টু 10⁻⁹ কুলম। এটা একটা ম্যাগনেসিয়ামের চার্জ। আমার টোটাল ম্যাগনেসিয়াম আছে এটা, তাহলে এটা আর এটা মাল্টিপ্লাই করে দেবো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে চার্জ দেখো এর কি আছে, ম্যাগনেসিয়াম +2, ম্যাগনেসিয়াম +2 প্লাস চার্জ আছে, তাহলে এর সামনে শুধু আমি প্লাস লিখে রাখবো। দুটো ম্যাগনেসিয়াম +2 চার্জ হচ্ছে এত, প্লাস শুধু প্লাস রেখে রাখবো। যদি আমাকে কারণ নেগেটিভের বের করতে দিত, যদি Cl মাইনাসের বের করতে দিত, তাহলে Cl মাইনাসের ক্ষেত্রে এর সামনে তখন কী করতো, এর সামনে এখন পজিটিভ আছে, যেহেতু কি করেছে পজিটিভ আয়নের বের করতে দিয়েছে, তাহলে পজিটিভ রাখবো। যদি নেগেটিভ আয়নের বের করতে দিত তাহলে এখানে নেগেটিভ রাখতাম। শুধু সাইনের মানেটা বোঝাচ্ছে এখানে ইলেকট্রন মানে পজিটিভ আর নেগেটিভ, মাইনাসেস বা প্লাসের অর্থ বোঝাচ্ছে যে আয়ন যেটা আছে সেটা পজিটিভ আয়ন না নেগেটিভ আয়ন। ঠিক, তাহলে চলো টোটাল এত পরিমাণ আয়নের টোটাল কত চার্জ হবে, তাহলে টোটাল চার্জ অফ Mg+2 ইকুয়াল টু কত হবে, এটা হচ্ছে আমার টোটাল আছে এটা, তাহলে 2 ইন্টু 10⁻23 ইন্টু 3.2 ইন্টু 10⁻⁻19 মাল্টিপ্লাই করো এটা, তাহলে কত হলো 624 ইন্টু 10⁻, কত আসছে 4, এতগুলো। তাহলে টোটাল এতগুলো আয়নের টোটাল চার্জ হবে 6.4 ইন্টু 10⁻, মাইনাস নয় প্লাস, শুধু 4 আছে এখানে 4, এর সামনে কি রাখবো ইকুয়াল টু প্লাস সাইন রাখবো, তার কারণ ম্যাগনেসিয়াম +2 টোটাল চার্জ অফ ম্যাগনেসিয়াম +2 আয়নের এত হচ্ছে টোটাল প্লাস চার্জ। ওকে, সিম্পল অঙ্ক, শুধু যে ভ্যালুগুলো বলে দেবে সেগুলো সিস্টেমেটিক্যালি যাব। যদি আমরা সিস্টেমেটিক্যালি যদি করতে পারি তাহলে প্রত্যেকটা মোলের নিউমেরিক্যাল কিন্তু ইজি হয়ে যায়। সিস্টেমেটিক্যালি যদি না করতে পারি, কার সঙ্গে কার রিলেশন এটা যদি না ধরতে পারি, তার নিউমেরিক্যাল কঠিন হয়ে যাবে। সেজন্য সবসময় কী করবো, যার ভ্যালু দিয়েছে সেটাকে বুঝবো, আর কার ভ্যালু বের করতে দিচ্ছে সেটাকে বুঝবো। আর সবসময় মোলের ক্ষেত্রে মোল কনসেপ্টে সবসময় একটার উপরে আমাদেরকে হিসাব বের করতে হয় আগে, যে একটাতে কত থাকে, তারপরে যেটা আমাদেরকে বের করতে দিয়েছে সেটার উপরে বের করব। সবসময় একটার উপরে আগে হিসাব করব, তারপর যার উপরে বের করতে দিয়েছে সেটার উপরে বের করব। নেক্সট আমরা যাব মোল কনসেপ্টকে যদি ওয়েটের ফর্মে যদি নিয়ে আসা যায়, মোল কনসেপ্টকে যদি ওয়েটের ফর্মে যদি নিয়ে আসা যায় কীরকম, আমরা এটা দেখলাম মোল ইন টার্মস অফ কোয়ান্টিটি, এবার দেখব মোল ইন টার্মস অফ ওয়েট। মোল ইন টার্মস অফ ওয়েট, মোল ইন টার্মস অফ ওয়েট, তাহলে কি ফর্মুলা, মোল ইকুয়াল টু ওয়েট অফ এনি সাবস্টেন্স বাই মোলার মাস। আমরা বলে দিই, আমরা এখানে মোলার মাসও লিখতে পারি, যদি কোনো অ্যাটমের ইউজ হয় তাহলে সেখানে অ্যাটমিক মাস। বারবার বলে দিচ্ছি, কেউ কিন্তু ভুলভাবে ধরে নেবে না যে মোলার মাস বাই অ্যাটমিক মাস, এরকম কিন্তু নেই। যদি অ্যাটমের ক্ষেত্রে বের করতে দেয় তাহলে অ্যাটমিক মাস লিখব, যদি কোনো মলিকুলের ক্ষেত্রে বের করতে দেয় তাহলে মোলার মাস লিখব। কথাটা বোঝা গেল? ঠিক, এখানে একটা ছোট জিনিস বলে দিই, যে অনেকে মোলার মাস বা অ্যাটমিক মাস বুঝতে পারে না। যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে এর অ্যাটমিক মাস হলো 23, হাইড্রোজেনের ক্ষেত্রে এর অ্যাটমিক মাস হলো অ্যাটমিক মাস, হাইড্রোজেনের ক্ষেত্রে 1, নাইট্রোজেনের ক্ষেত্রে 14, অক্সিজেনের ক্ষেত্রে 16, ক্লোরিনের ক্ষেত্রে 35.5 হলো, লিথিয়ামের ক্ষেত্রে 7, হিলিয়ামের ক্ষেত্রে 4, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 24, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 27, সোডিয়ামের তো লিখেছি, পটাশিয়াম 39, সালফার 32, ক্যালসিয়াম 40, জিঙ্ক 65.4,
কপার 63.5, Fe 56। এই মোটামুটি যেগুলো বলে দিলাম সেগুলো মোটামুটি আমরা পারবো। ঠিক, একটা জিনিস বলে দিই, এদের মনে রাখা সহজ। যখন দেখব আমাদের যে অ্যাটমিক নাম্বার আমাদেরকে যদি মনে রাখতে পারি, তাহলে অ্যাটমিক নাম্বার যেটা হবে, যদি অ্যাটমিক নাম্বার ইভেনে হয় অর্থাৎ জোড় সংখ্যায় যদি হয়, তাহলে অ্যাটমিক মাস তার ডবল হয়ে যাবে। কীরকম দেখো, যেমন ধরো সালফারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 16, কিন্তু এর অ্যাটমিক মাস কত? 32। যেমন ধরো অক্সিজেন, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তাহলে এর অ্যাটমিক মাস কত? 16 হলো। যেমন ধরো হিলিয়ামের অ্যাটমিক মাস কত? 2, তাহলে এর ডবল হয়ে গেছে, কত হয়ে গেছে? 4 হলো। ঠিক এইরকমভাবে যেমন ধরো ম্যাগনেসিয়াম অ্যাটমিক নাম্বার হচ্ছে 12, কিন্তু অ্যাটমিক মাস বেরিয়ে গেছে 24 হলো। ক্যালসিয়াম অ্যাটমিক নাম্বার হচ্ছে 20, কিন্তু অ্যাটমিক মাস কত বেরিয়েছে? 40। ঠিক, এটা যদি ইভেনে হয়, জোড় সংখ্যায় হয়, তাহলে অ্যাটমিক মাস ডবল হয়ে যাবে। আর যদি অড নাম্বারে হয়, বিজোড়ে হয়, তাহলে ডবল করব প্লাস 1 করে দেবো। এক্সেপশনাল নাইট্রোজেন থাকবে, এটার ক্ষেত্রে হবে না, আরও দু একটা ক্ষেত্রে থাকবে যাদের এই ফর্মটা ফুলফিল হয় না। যদি অড নাম্বারে থাকে তাহলে ডবল করে +1। যেমন ধরো সোডিয়াম কত? 11, তাহলে অড নাম্বার, এটা অড নাম্বার, তাহলে একে কী করবো? ডবল, তাহলে কত হলো? 22 +1 23 হয়ে গেল। বিজোড়ে থাকলে ডবল করে +1 করব। যেমন আর একটা ধরো পটাশিয়াম কত? 18, পটাশিয়াম হচ্ছে 18, তাহলে পটাশিয়াম হচ্ছে 18, তাহলে 18 টু যা 18, তাহলে 18 টু যা 36, পটাশিয়াম হচ্ছে 19, তাহলে 19 টু যা 38, তাহলে 38-এর সঙ্গে +1 করলে 39 হয়ে গেল। কথাটা বোঝা গেল? পটাশিয়ামের হচ্ছে 18, তাহলে 18 ডবল করলে কত হবে? 18 ডবল পটাশিয়াম হচ্ছে 19, তাহলে 19 যদি হয়, 19-এর ডবল করলে কত হবে? 38, +1 করে দাও 39। যেহেতু পটাশিয়াম এটা অড নাম্বারে, বিজোড়ে আছে। আরেকটা চেক করে নাও, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম হচ্ছে 13, তাহলে ডবল করো, তাহলে কত হবে? 26, অড নাম্বারে যেহেতু এটা, তাহলে +1 করে দাও 27। কথাটা বোঝা গেল? ঠিক, যেমন হচ্ছে লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তাহলে ডবল করো 6, +1 করে দাও 7। যদি অড নাম্বার থাকে তাহলে ডবল করে +1, আর ইভেনে থাকলে অনলি ডবল হবে, এক্সেপশনাল নাইট্রোজেন শুধু ডবল হবে। এগুলো মোটামুটি আমরা যতগুলো নিউমেরিক্যাল করব এইগুলোই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। তো যদি তোমরা মনে রাখতে পারো ভেরি গুড, আর না মনে রাখতে পারলেও কিন্তু চেষ্টা করতে হবে। না ছাড়া কিন্তু সবসময় এদের ভ্যালু কিন্তু নিউমেরিক্যালের ক্ষেত্রে বলে দেয় না, অনেক সময় বলে দেয়, অনেক সময় বলে দেয় না। তাহলে কী হবে, যদি কোনো নিউমেরিক্যাল খুব সহজ হয়, আমি পারবো শিওর, কিন্তু তার এই ধরো ক্যালসিয়ামের আমার অ্যাটমিক মাস মনে নেই, তাহলে ওই নিউমেরিক্যালটা আর আমার জন্য হবে না। তাহলে যদি আমি মনে রাখতে পারি, বলে দেবে কি বলে দেবে না পরের ভরসায় থেকে লাভ নেই, আমাকে দেখতে নিজের দায়িত্বে এক্সাম দেবো, তাহলে নিজের দায়িত্বে যখন যাব তখন কিছু কিছু জিনিস আমার দায়িত্বেই রাখতে হবে। সেই জন্য চেষ্টা করবো এদের এই বেশি ভ্যালু নেই, হয়তো 10-12টা ভ্যালু আছে, মনে রাখবো এদের। ঠিক, তাহলে এটাকেই বললাম অ্যাটমিক মাস। এবার বলছে তাহলে মোলার মাসটা কি? মোলার মাসটা হচ্ছে যে, যেমন ধরো H2O, এটা হচ্ছে একটা মলিকুল, এটা গেল একটা মলিকুল, এটা একটা মলিকুল, বা এটাকে আমরা বলতে পারি কোনো অণু বলতে পারি, মলিকুল বা অণু বলতে পারি, মলিকুল বা একে আমরা অণু বলতে পারি। তাহলে এর ক্ষেত্রে মোলার মাস কি হবে? তাহলে কটা হাইড্রোজেন আছে? 2টো, তাহলে হাইড্রোজেন প্লাস অক্সিজেন। কথাটা বোঝা গেল? হাইড্রোজেনের এটাতে অ্যাটম, এটা অ্যাটম, এটা অ্যাটম, তাহলে এর অ্যাটমিক মাস কত? 1, এর অ্যাটমিক মাস কত? 1, এর অ্যাটমিক মাস কত? 16, টোটাল কত হলো? 18। তাহলে H2 এর মোলার মাস যেটা, সেটা হচ্ছে 18। ঠিক একইভাবে বের করো আরেকটা, NH3 কি আছে? নাইট্রোজেন প্লাস কটা হাইড্রোজেন? 3টে, তাহলে 3 ইন্টু হাইড্রোজেন, নাইট্রোজেনের কত? 14, 3 ইন্টু হাইড্রোজেনের কত? 1, তাহলে কত হলো? টোটাল 17। NH3 মোলার মাস হলো এটা। ঠিক একইভাবে দেখো CaCO3, তাহলে ক্যালসিয়াম প্লাস কার্বন প্লাস 3 ইন্টু অক্সিজেন,
ক্যালসিয়াম কত 40, কার্বন কত 12, আর 3 ইন্টু অক্সিজেন কত 16, টোটাল অ্যাড করে নাও 100 হয়ে যাবে। কথাটা বোঝা গেল না? গেল না? ঠিক এইগুলো চলে গেল আমাদের ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে। এইভাবেই বের করা হয় মোলার মাস, আর যারা অ্যাটম থাকবে তাদের অ্যাটমিক মাস শুধু। ক্লিয়ার? তাহলে n ইকুয়াল টু ওয়েট মানে W লিখলাম, আর মোলার মাস মানে m মাস বা অ্যাটমিক মাস হলো। তাহলে ওয়েট ইকুয়াল টু কী দাঁড়াবে? ওয়েট ইকুয়াল টু n ইন্টু মোলার মাস বা অ্যাটমিক মাস। আমি বারবার একটা কথা বলে দিচ্ছি যে কেউ কিন্তু ভুল করে মোলার মাস বাই অ্যাটমিক মাস ধরবে না। আমি কি বলছি এখানে? মোলার মাস লিখতে পারি বা অ্যাটমিক মাস। যদি মলিকুল দেয় তাহলে তার মোলার মাস লিখব, যদি অ্যাটম দেয় তাহলে অ্যাটমিক মাস লিখব। তাহলে এটা চলে গেলে এর ফর্ম। ঠিক, চলো একটা অঙ্ক করা যাক। জিরো পয়েন্ট 10 গ্রাম CaCO3 equal to how much equal to how much mole? ঠিক, 0.01 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু হাউ মাচ মোল। তার মানে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান কত মোল? 0.10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান কত মোল হবে? তাহলে এটা কার ভ্যালু দিয়ে দিয়েছে? W হলো। এটা কার ভ্যালু বের করতে দিয়েছে? N। ঠিক, তাহলে একটার ভ্যালু দিয়ে দিয়েছে আর একটার ভ্যালু বের করতে বলে, কিন্তু আর একটার ভ্যালু এখানে দিয়ে দিয়েছে। এর ভ্যালু ক্যালসিয়াম কার্বনেট এর M আমরা জানি কত হয় 100, এখনই বের করলাম। এর কত হয় 100, তাহলে বের করে নাও মোল। চলো ভিডিও পজ করো, দিয়ে ফটাফট অ্যান্সার বের করো। বের করো, ভিডিও পজ করো, ফটাফট অ্যান্সার বের করো। তাছাড়া আমি আরো কয়েকটা নিউমেরিক্যাল দেখব। হয়েছে? দেখো এবার, তাহলে এখানে ওয়েট কত দিয়ে দিয়েছে? 0.10 হলো। আর মোলার মাস কার? ক্যালসিয়াম কার্বনেটের। ক্যালসিয়াম কার্বনেটের আরেকবার বের করে দিচ্ছি। ক্যালসিয়াম আছে, কার্বন আছে, আর 3টে অক্সিজেন আছে। তাহলে ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, আর 3টে অক্সিজেন হচ্ছে 3 ইন্টু 16, তার মানে 48। এগুলো সবগুলোকে যদি অ্যাড করা হয় তাহলে 100 বেরোবে। তাহলে এর নিচে কত লিখবো? 100। ঠিক, তাহলে এটা তুলে দিলাম পয়েন্ট। নিচে কত চলে আসলো? 100। এই 0 আর এই 0 কেটে গেল, তাহলে 1/1000 সমান 0.001 মোল। এটা চলে গেল, আমার অ্যান্সার চলে গেল। ওকে, ঠিক, 0.10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু এতগুলোই মোল হবে। নেক্সট দেখো আরেকটা অঙ্ক লিখি। বলছে ক্যালকুলেট দ্য মাস অফ 6.022 into 10 to the power 23 number of CaCO3 হলো। ক্যালকুলেট দ্য মাস অফ 6.022 into 10 to the power 23 নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট। তার মানে এত সংখ্যক ক্যালসিয়াম কার্বনেটের মাস কত হবে? তাহলে এটা কি দিয়ে দিয়েছে? নাম্বার, তার মানে কিউ দিয়ে দিয়েছে। আমাদেরকে কি বের করতে বলেছে? মাস বের করতে বলেছে, তার মানে ডাব্লু বের করতে বলেছে। তাহলে কিউ দিয়ে দিয়েছে, ডাব্লু বের করতে বলেছে। কথাটা বোঝা গেল? তাহলে আগে কিউ থেকে কিসে যাব? আগে মোলে যাব। কিউ থেকে আগে মোলে যাব। এমনি এটা বুঝতে পারছি যে এটা অ্যাভোগাড্রো দিয়ে দিয়েছে। অ্যাভোগাড্রো মানে কি? অ্যাভোগাড্রো মানে তার মোলার মাসই হবে। ঠিক,
তাছাড়া আমরা এমনি ইন জেনারেল ফর্মে আগে বের করার চেষ্টা করি, তারপর আর সহজভাবে একটা দেখাচ্ছি। এতগুলো, তাহলে n ইকুয়াল টু কিউ বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটা কত চলে গেল 6.022 ইন্টু 10⁻23, কিউ বলে দিয়েছে। এম অ্যাভোগাড্রো নাম্বার কত জানি 6.022 ইন্টু 10⁻23, ঠিক। তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে হয়ে গেল এটা 1 মোল, ঠিক। এতগুলো নাম্বার সমান 1 মোল চলে আসলো, এতগুলো নাম্বার সমান 1 মোল চলে আসলো। এবার আমাকে বের করতে হবে যে এর মাসটা কত, এত নাম্বারের মাসটা কত। তাহলে মোল পেয়ে গেছি, তাহলে n ইকুয়াল টু W বাই m, তাহলে W ইকুয়াল টু n ইন্টু m সমান n কত 1, মোলার মাস কত, ক্যালসিয়াম কার্বনেটের মোলার মাস বের করলাম তখন 100, তাহলে 100 বসাও, বেরিয়ে গেল কত 100 গ্রাম। তাহলে এতগুলো ক্যালসিয়াম কার্বনেট যদি নাও তার ওয়েট কত হবে 100 গ্রাম। এতগুলো ক্যালসিয়াম কার্বনেট যদি নিই তার ওয়েট কত হবে 100 গ্রাম। এখান থেকে আরেকটা মেসেজ পেয়েছি, যদি কারোর অ্যাভোগাড্রো নাম্বার অফ যদি মলিকুল বা পার্টিকেল যাই নাও সেটাই হয়ে যাবে তার 1 মোল। অ্যাভোগাড্রো নাম্বার মানেই 1 মোল, আর 1 মোল মানেই তার মোলার মাস, 1 মোল মানেই মোলার মাস। দেখো এটা কত বেরোলো 100, ওয়েটটা কত বেরোলো 100, আর 100টা কত, এটা কি এটার মোলার মাস, তাহলে যেটাই ওয়েট বেরোলো এর সেটা তাহলে মোলার মাসের সঙ্গে ইকুয়াল, ঠিক। আর দেখো এর মোলার মাস কত ছিল 100, এটাও বেরোলো 100, আর আমার মোল বেরিয়ে গেছিলো 1, তাহলে 1 মোল সমানই 100 গ্রাম বা 1 মোল সমানই 100 গ্রাম। কথাটা বোঝা গেল? ঠিক। কি বললাম যে 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ পার্টিকেল বা কোয়ান্টিটি ইকুয়াল টু 1 মোল। মনে রাখবো 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ পার্টিকেল বা কোয়ান্টিটি ইকুয়াল টু 1 মোল, ঠিক। 1 মোল ইকুয়াল টু মোলার মাস, মনে রাখবো এটা মোলার মাস হলো। আবার 1 মোল ইকুয়াল টু অ্যাটমিক মাস, ঠিক। এটা চলে গেল 1 মোল ইকুয়াল টু হয় অ্যাটমিক মাস মানে পারমাণবিক ভর, মোলার মাস মানে আণবিক ভর। তাহলে 1 মোল যেটাই হবে সেটাই হবে তার পারমাণবিক ভর। কীরকম দেখো, যেমন ধরো 23 গ্রাম এন এ সমান হাউ মাচ মোল, তাহলে হাউ মাচ মোল মানে কত মোল, 23 গ্রাম সোডিয়াম সমান কত মোল, তার সোডিয়ামের অ্যাটমিক মাস কত 23, তাই 23 গ্রামই এখানে দিয়েছে, সেটা সমান কত হবে 1 মোল হয়ে যাবে, 1 মোল সোডিয়াম। কথাটা বোঝা গেল? তোমাকে দিয়ে দিয়েছে কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু কত, কার্বন প্লাস 2 ইন্টু অক্সিজেন, তাহলে কত 12 প্লাস 2 ইন্টু 16, টোটাল বেরোচ্ছে তোমার 44 গ্রাম। তাহলে 44 গ্রামই সমান হচ্ছে 1 মোল, আর 1 মোলের মধ্যে এতগুলো নাম্বার থাকে। কথাটা বোঝা গেল? যেটাই মোলার মাস সেটা সমান 1 মোল, আর যেটাই মোলার মাস তার মধ্যে থাকবে এতগুলো অ্যাভোগাড্রো নাম্বার, এতগুলো নাম্বার থাকবে, আর এতগুলো নাম্বার মানেই 1 মোল। কথাটা বোঝা গেল? 1 মোল সমানই অ্যাভোগাড্রো নাম্বার, 1 মোল সমানই তার মোলার মাস, মনে রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা বলি, ধরো 23 গ্রাম সোডিয়াম সমান 1 মোল হলো, 23 গ্রাম সোডিয়াম সমান 1 মোল। আবার এখানে লিখছি 44 গ্রাম CO2 সমান 1 মোল CO2 হলো। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 23 গ্রাম সোডিয়াম সমান 1 মোল সোডিয়াম। তার কারণ কি, এটা অ্যাটম, এটা আছে মলিকুল, ঠিক। এই জিনিসটাকে, এই 23 গ্রাম সোডিয়ামকে আবার অন্য একটা ভাষা ইউজ করা হয়, 1 গ্রাম অ্যাটম বা 1 গ্রাম পরমাণু।
বোঝা গেল? 23 গ্রাম সোডিয়াম সমানই 1 গ্রাম অ্যাটম বা 1 গ্রাম পরমাণু, সমান কত হবে? সমান হবে 1 মোল। তার কারণ কি, 23 গ্রাম সমান 1 মোল সোডিয়াম। তা 23 গ্রামকে আবার বলা হয় 1 গ্রাম পরমাণু। 23 গ্রামকে বলা হয় 1 গ্রাম পরমাণু, যার যেটা অ্যাটমিক ওয়েট হবে সেটা সমানই 1 গ্রাম পরমাণু। যেমন যদি নাইট্রোজেন ধরি, নাইট্রোজেন কত? 14, তাহলে 14 গ্রাম নাইট্রোজেন অ্যাটম ইকুয়াল টু 1 মোল হলো। নাইট্রোজেন 14 গ্রাম এনে নাইট্রোজেন অ্যাটম ইকুয়াল টু 1 মোল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 1 গ্রাম অ্যাটম, 1 গ্রাম পরমাণু সমান 1 মোল। 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন সমান 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন সমান 1 মোল। কথাটা বোঝা গেল? ঠিক একইভাবে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত বললাম? 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল। আবার আমরা বলতে পারি 1 গ্রাম মলিকুল, 1 গ্রাম মলিকুল সমান 1 মোল। 1 মোল। তার কারণ কি, এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা মোলার আয়তন বা মোলার ভর। আর এত ভর সমান নিতেও যদি পরমাণুর ক্ষেত্রে 1 গ্রাম পরমাণু লিখতে পারি এটাকে, তাহলে এটা তো কার্বন ডাইঅক্সাইড অণু আছে, তাহলে এটাকে কি বলতে পারি? 44 গ্রাম সমানে 1 গ্রাম অণু বা 1 গ্রাম অণু। 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড সমানে হচ্ছে 1 মোল। কথাটা বোঝা গেল? কোশ্চেন যদি করে যে 1 গ্রাম পরমাণু সোডিয়ামের মধ্যে কতগুলো সোডিয়াম অ্যাটম থাকবে, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার। তার কারণ কি, 1 গ্রাম পরমাণু সোডিয়াম মানে 23 গ্রাম, আর 23 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো থাকে। যদি জিজ্ঞাসা করে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কতগুলো অণু থাকে, তাহলে 1 গ্রাম অণু মানে কি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাই 44 গ্রামের সেটা তার মোলার আয়তন বা মোলার ভর, তাহলে সেই মোলার ভরের মধ্যে কি থাকবে? অ্যাভোগাড্রো নাম্বারই অণু থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট আরেকটা আমরা নিউমেরিক্যাল এখানে করব। আরেকটা নিউমেরিক্যাল করব। ক্যালকুলেট the mass of 12.044 into 10 to the power 23 কার্বন অ্যাটম। হলো কি বলছে যে ক্যালকুলেট দ্য মাস অফ 12.044 গ্রাম, 12.044 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কার্বন অ্যাটম। এত সংখ্যক কার্বন অ্যাটমের মাস কত হবে? কথাটা বোঝা গেল? তাহলে এত সংখ্যক কার্বন অ্যাটমকে প্রথমে কিসে কনভার্ট করব? মোলে। মোলকে তারপর কিসে কনভার্ট করে দেবো? ওয়েটে। ব্যাস, সিম্পল কাজ। এখান থেকে এখানে আসতে গেলে আমাদেরকে কি ইউজ করতে হবে? এখান থেকে এখানে যদি আসতে যাই তাহলে n ইকুয়াল টু কিউ বাই এন এ, আর এখান থেকে এখানে যদি আসতে হয় তাহলে কি ইউজ করব? ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু মোলার মাস। কার্বন বলেছে, তাহলে অ্যাটমিক মাস ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু অ্যাটমিক মাস। ব্যাস হয়ে গেল, বেরিয়ে যাবে। দেখো তাহলে সলিউশন হচ্ছে n ইকুয়াল টু কিউ বাই অ্যাভোগাড্রো নাম্বার। কিউ কত দিয়ে দিয়েছে? 12.044 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা আর এটা কাটলে 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা চলে আসলো তোমার 2 মোল। n ইকুয়াল টু হলো, ঠিক 2 মোল বেরোলে এতগুলো কার্বন অ্যাটম সমান 2 মোল। তাহলে এই 2 মোলকে ওয়েটে কনভার্ট করতে হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু n ইন্টু অ্যাটমিক মাস হলো। n কত? 2 মোল। আচ্ছা, অ্যাটমিক মাস কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12, তাহলে সমান কত হলো? 36 গ্রাম।
কথাটা বোঝা গেল? তুমি বলবে এখানে মোল আছে, এখানে গ্রাম, এটা হচ্ছে গ্রাম পার মোল, এটা হচ্ছে গ্রাম পার মোল, তাহলে এই মোল আর এই মোল ক্যান্সেল হয়ে যাচ্ছে, গ্রাম পড়ে যাচ্ছে। ক্লিয়ার? সিম্পল। মোল কনসেপ্টে কিছুই থাকে না, মোল কনসেপ্টে কিছুই থাকে না। একটু সহজভাবে একবার আমরা যদি বুঝে নিতে পারি আর কিভাবে করছে, যদি তার যে সিঁড়ি যেগুলো আছে একটা বাই একটা, ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ, স্টেপ বাই স্টেপ যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে প্রত্যেকটা অঙ্ক আমাদের সিম্পল হয়ে যাবে। আমাদের লাস্ট আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে ভলিউমের টার্ম। মোল in terms of volume, মোল ইন টার্মস অফ ভলিউম। মোলকে আমরা ভলিউমের টার্মে দেখব। কীরকম? আমরা একটা দেখলাম কোয়ান্টিটিকে মোলে কনভার্ট করতে পারি, আর একটা দেখলাম যে যদি কোনো ওয়েট দেওয়া থাকে তাহলে আমরা মোলে কনভার্ট করে নিতে পারি, যদি ওয়েট দেওয়া থাকে তাহলে আমরা মোলে কনভার্ট করে নিতে পারি। আরেকটাকে কীভাবে? যদি আমাদের ভলিউম দেওয়া থাকে তাহলে আবার ওয়েটে মোলে কনভার্ট করতে পারি। ঠিক, কিন্তু মনে রাখতে হবে যে ভলিউমের যখন কন্ডিশন যখন দেবে, তাকে যখন মোলে কনভার্ট করতে বলবে, এক্ষেত্রে যে কন্ডিশন, যে কন্ডিশন হচ্ছে যে আমাদেরকে সেই স্টেট যেটা, সেটাকে এসটিপি বা এনটিপি বলে দিতে হবে। হয় এসটিপি নাই এনটিপি, এই কন্ডিশনটাকে বলে দিলে তবে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো। কীরকম ফর্মুলা? কি বলছে? মোল ইকুয়াল টু ভলিউম বাই মোলার ভলিউম, ভলিউম বাই মোলার ভলিউম। এটা অবশ্যই অ্যাট এসটিপি অর এনটিপি, হয় এসটিপিতে বা এনটিপিতে বলে দিতে হবে। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে 0 ডিগ্রি সি বা 273 কে, আর স্ট্যান্ডার্ড প্রেশার মানে হলো 1 ATM বা 1 ATM এর সঙ্গে ইকুয়াল যেগুলো আছে 76 CMHG হলো, 760 mmHg হলো, তারপর 1 বার হলো, 760 টর হলো, এই যেগুলো, এই কন্ডিশন যদি দেওয়া থাকে তবে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো। এটা হচ্ছে এর কন্ডিশন, যে যদি তোমাকে নিউমেরিক্যালে এসটিপি বা এনটিপি যদি বলে দেয়, তবেই তোমরা মোল ইকুয়াল টু ভলিউম বাই মোলার ভলিউম করতে পারবো। আর মোলার ভলিউম সব গ্যাসের ক্ষেত্রে ইকুয়াল হয়, এরকম নাই নাইট্রোজেনের ক্ষেত্রে মোলার ভলিউম আলাদা হবে, ওর যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে মোলার মাস, কার্বনের ক্ষেত্রে মোলার মাস, বা সোডিয়ামের ক্ষেত্রে মোলার মাস, বা অক্সিজেনের ক্ষেত্রে মোলার মাস, সবারই ক্ষেত্রে আলাদা হয়। কিন্তু মোলার মাস যেমন আলাদা হয়, কিন্তু ভলিউমের ক্ষেত্রে মোলার ভলিউম কিন্তু প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এসটিপি কন্ডিশনে কিন্তু সেম হবে, সবারই ক্ষেত্রে সেম হবে। তাহলে এটাকে যদি আরও সহজ করি, তাহলে এন ইকুয়াল টু ভি, এটাকে ধরো লিখলাম লিটার, ইকুয়াল টু কত লিখবো? 22.4 লিটার, ব্যাস। এটা চলে গেল মোলের কন্ডিশন। ঠিক, এটা এসটিপি কন্ডিশন যদি থাকে যে কোনো গ্যাসের, এনি গ্যাস, তাদের ক্ষেত্রে কী হবে? 22.4 লিটারই হবে। বোঝা গেল? যদি তুমি লিটারে লিখো, আর যদি লিটারে না লিখো তাহলে এখানে ভি আছে, এখানে এমএল করে দিলাম, তাহলে এখানে 22400 ml হয়ে গেল, ব্যাস। যদি লিটারে করো তাহলে এটাকে ইউজ করব, যদি মিলি লিটারে থাকে তাহলে এটা ইউজ করব। কিন্তু কন্ডিশন হচ্ছে এসটিপি বা এনটিপি বলে দিতে হবে। কন্ডিশন হলো, কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে অ্যাট এসটিপি অর এনটিপি। এসটিপি বা এনটিপি যদি বলা থাকে তবেই আমরা এটাকে পারবো। চলো দেখি একটা নিউমেরিক্যাল করা যাক। Find the number of mole of 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আমাকে এখানে জিজ্ঞাসা করেছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ মোল অফ 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস।
অ্যাট এসটিপি, অ্যাট এসটিপি, অ্যাট এসটিপি, এসটিপিতে 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল? এসটিপিতে 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস সমান কত মোল? তাহলে কি করে করব আমাদের? তাহলে এখানে মোল ইকুয়াল টু VL বাই 22.4 লিটার, এটা গেল ফর্মুলা আমাদের। তাহলে কত বলে দিয়েছে ভি, এটা তাহলে 1.12 লিটার বাই কত লিখবো, 22.4 লিটার হলো। এটা লিটার পার মোল কিন্তু মনে রাখতে, এক মোলে এত লিটার হয়। তাহলে এটা আর এটা ক্যান্সেল হবে কি? আচ্ছা, পয়েন্ট তোলাতুলির ব্যাপার আছে। তাহলে এখানে দেখো এই পয়েন্টটাকে তুললাম, এখানে 100 লিখলাম হলো, এই পয়েন্টটাকে তুললাম, এখানে 10 লিখলাম। তাহলে এখানে একটা জিরো, এখানে একটা জিরো হয়ে গেল। আর এটা কত দিয়ে আসলো, 2 দিয়ে চলে আসলো, 2 দিয়ে চলে আসলো। তাহলে আমার অ্যান্সার হলো 1/20। 1/20 মানে করে নাও, 1/20 মানে 0.000 5 20 100 4 5 20 100 ঠিক। তাহলে এখানে চলে আসলো 0.05 মোল, এটা 0.05 মোল, এটার সমান হয়ে গেল 0.05 মোল। কত? এত লিটার সমান। এবার যদি বলে এর মধ্যে কতগুলো পার্টিকেল আছে, তাহলে আবার সেখানে আবার প্রথমে কোয়ান্টিটির ফর্মে যেতে হবে। যদি কোশ্চেন করে যে এত লিটারের মধ্যে কতগুলো কার্বন ডাইঅক্সাইড মলিকুল আছে বা অণু আছে, তখন কি করব? কোশ্চেনটা জুড়ি এর সঙ্গে। 1 নম্বর, অলসো find out number of molecule, number of molecule. Number 2, number of oxygen atom হলো। Number 3, number of total electron। 4 নম্বর, ওয়েট, টোটাল ওয়েট। ঠিক, এতগুলো ঠিক। তাহলে কি বললো, 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কতগুলো মলিকুল আছে মানে অণু আছে, কতগুলো অক্সিজেন অ্যাটম আছে, কতগুলো ইলেকট্রন আছে টোটাল, আর টোটাল ওয়েট কত। তাহলে আমরা মোল কি বের করব? মোল ইকুয়াল টু n ইকুয়াল টু কি 1.12 বাই 22.4 লিটার, এটা গেল আমার মোল চলে গেল। এটা ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা আগেই বের করে নিয়েছি। এই ক্ষেত্রে আমরা এগুলো ক্যান্সেলেশন করব না, এটাকে এইভাবে লিখে দিলাম। তারপর কি বের করতে বলছে? নাম্বার অফ মলিকুল। তাহলে মোল পেয়ে গেছি, তার ফর্মুলা কি? কোয়ান্টিটি ইকুয়াল টু মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে কি চলে আসলো, মোল কত? 1.12 বাই 22.4 লিটার, 22.4 লিটার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার হলো। তাহলে দেখো এটাকে তুলে দিলাম, এদিকে আমি 100 নিয়ে আসলাম, এটাকে তুলে দিলাম, এখানে আমি আর একটা 10 নিয়ে আসলাম। কোথায় লিখবো? এখানে আর একটা আমি 10 নিয়ে গেলাম। ঠিক, তাহলে দেখো এটা আর এটা ক্যান্সেল করলে 2 আসছে, এটাকে এটা দিয়ে ক্যান্সেল করলে কত আসছে? 3.011 চলে আসছে। ঠিক, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে দিলাম, তাহলে এখানে 10 পড়ে থাকলো, আর এখানে 10 টু দি পাওয়ার 23 পড়ে থাকলো, আর উপরে এটা, তাহলে চলে আসলো আমার 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এতগুলো আমার কার্বন ডাইঅক্সাইড মলিকুল আছে। ক্লিয়ার? 1 নম্বর অ্যান্সার চলে গেল। সেকেন্ড দেখো 2 নম্বরেরটা। ঠিক, বুঝতে পারলাম? দেখো প্রথমে এটাকে কি করতে হবে, লিটার দিয়ে দিয়েছে, ভলিউম দিয়ে দিয়েছে, ভলিউমকে প্রথমে মোলে কনভার্ট করব। তো ভলিউমকে মোলে কনভার্ট করলে এটা চলে গেল এত মোল। ঠিক, সেকেন্ড হচ্ছে তারপর আমাদেরকে বের করতে বলছে মলিকুল মানে কোয়ান্টিটি।
তাহলে মোল তো আমাদের বের করে নিয়েছি। তাহলে কোয়ান্টিটির ফর্মুলা হচ্ছে কোয়ান্টিটি ইকুয়াল টু মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে কোয়ান্টিটি পেয়ে গেলাম, এতগুলো মলিকুল থাকলো। এবার জিজ্ঞাসা করছে ফাইন্ড দ্য নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, কতগুলো অক্সিজেন অ্যাটম আছে। আমি প্রথমে একটা কথা বলেছি যে মোলের যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে সবসময় একটার উপর আগে হিসাব হবে, যে একটাতে কটা থাকে। তাহলে ধরো একটা ধরো কন্টেনার আছে, এখানে অনেকগুলো কার্বন ডাইঅক্সাইড আছে, আছে। তার মধ্যে একটা কার্বন ডাইঅক্সাইডে আমাকে আগে দেখতে হবে কটা অক্সিজেন অ্যাটম আছে। একটা কার্বন ডাইঅক্সাইডে দেখতে হবে কটা অক্সিজেন অ্যাটম আছে। দেখো একটা কার্বন ডাইঅক্সাইডে দুটো অক্সিজেন আছে, কারণ একটা কার্বন ডাইঅক্সাইডে দুটো অক্সিজেন অ্যাটম আছে। তাহলে আমার কাছে কার্বন ডাইঅক্সাইড আছে টোটাল এতগুলো। তাহলে একটা কার্বন ডাইঅক্সাইডে দুটো অ্যাটম থাকে, তাহলে এতগুলো কার্বন ডাইঅক্সাইডে কত থাকবে, ইন্টু 2 হয়ে যাবে। তাহলে 1 CO2 contain একটা কার্বন ডাইঅক্সাইডে 1 CO2 একটা কার্বন ডাইঅক্সাইডে 1 কার্বন ডাইঅক্সাইড কন্টেন, একটা কার্বন ডাইঅক্সাইডে থাকে কন্টেন 2 অক্সিজেন অ্যাটম। একটা কার্বন ডাইঅক্সাইডে থাকে দুটো অক্সিজেন অ্যাটম। তাহলে টোটাল কত আছে এটা, তাহলে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 22 কার্বন ডাইঅক্সাইড contain 2 into 3.011 into 10 to the power 22 equal to কত আসলো 6.022 into 10 to the power 22 এতগুলো চলে গেল আমার টোটাল অক্সিজেন অ্যাটম। একটাতে কটা অক্সিজেন অ্যাটম থাকে, যে মলিকুল বেরিয়েছে তার মধ্যে কটা থাকে। সহজভাবে বলি, সাপোজ ধরে নাও একটাতে থাকলো দুটো অক্সিজেন অ্যাটম, আমাদের টোটাল কার্বন ডাইঅক্সাইড মলিকুল আছে ধরো 4টে। তাহলে একটাতে অক্সিজেন, একটা CO2তে অক্সিজেন থাকে দুটো, তাহলে 4টেতে কত থাকবে, ইন্টু 2 ইন্টু 4, তাহলে কত হয়ে গেল 8। বোঝা গেল না গেল না? ঠিক একইভাবে এটা। সেকেন্ড দেখো নাম্বার অফ টোটাল ইলেকট্রন। তাহলে দেখতে হবে একটা কার্বন ডাইঅক্সাইডের টোটাল ইলেকট্রন কটা থাকে। ইলেকট্রন বলতে তার অ্যাটমিক নাম্বারের অ্যাডিশন যেটা, সেটা ইলেকট্রন, আয়ন যদি না থাকে। ঠিক, তাহলে দেখো এটাকে মুছে দিই, এটা লাগবে না আর। একটা কার্বন ডাইঅক্সাইডে কী কী থাকে, কার্বন প্লাস অক্সিজেন প্লাস অক্সিজেন। তাহলে এর অ্যাটমিক নাম্বার যেটা, সেটাই হচ্ছে ইলেকট্রন। তাহলে অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, এর দাঁড়াচ্ছে 8, এর দাঁড়াচ্ছে প্লাস 8। তাহলে টোটাল কত হলো 8 আর 16, 16 আর 22। 22টা হচ্ছে তোমার ইলেকট্রন থাকে। একটা কার্বন ডাইঅক্সাইডের টোটাল 22টা ইলেকট্রন থাকে। একটা কার্বন ডাইঅক্সাইডের টোটাল 22টা ইলেকট্রন থাকে। এর হচ্ছে 6 অ্যাটমিক নাম্বার, তাহলে 6টা ইলেকট্রন। এর অক্সিজেনের হচ্ছে 8 অ্যাটমিক নাম্বার, তাহলে 8টা ইলেকট্রন। এই অক্সিজেনের 8 অ্যাটমিক নাম্বার, তাহলে 8টা ইলেকট্রন। 8 8 16, 16 আর 6 22 ইলেকট্রন থাকে 1 কার্বন ডাইঅক্সাইড। তাহলে 1 কার্বন ডাইঅক্সাইড contain 22 ইলেকট্রন। 3.011 into 10 to the power 22 carbon dioxide contain 22 into 3.011 into 10 to the power 22 ইলেকট্রন। তাহলে কত দাঁড়ালো, মাল্টিপ্লাই করে নাও, এটা মাল্টিপ্লাই করে নাও, যেটা হবে এটার অ্যান্সার কত হবে কমেন্ট বক্সে লিখবে। এটার অ্যান্সার কত হবে মাল্টিপ্লাই করে কমেন্ট বক্সে লিখবে। ঠিক, সেকেন্ড লাস্ট আর একটা টোটাল ওয়েট বের করতে বলেছে। তাহলে কার ওয়েট বের করতে বলেছে, আমাদেরকে দিয়েছিল ওখানে যে 11.2 লিটার, 1.12 লিটার দিয়েছিল। ভলিউম কত দিয়েছিল, কোশ্চেনে আমাদেরকে ভলিউম দিয়েছিল 1.12 লিটার। এত লিটার কার্বন ডাইঅক্সাইড দিয়েছিল। তাহলে এত লিটার কার্বন ডাইঅক্সাইডের ওয়েট কত, এত লিটার কার্বন ডাইঅক্সাইডের ওয়েট কত। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড যেটা, সেটা হচ্ছে 44 গ্রাম। ভালো করে বুঝে যাও, 44 গ্রাম। ঠিক, আর 44 গ্রাম সমান হচ্ছে 1 মোল হলো। আবার এই 1 মোল মানে 22.4 লিটার হলো। 1 মোল মানে 22.4 লিটার। তাহলে আমি বলতে পারি না 44 গ্রাম সমানে 22.4 লিটার। কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস হচ্ছে, মলিকুলার ওয়েট হচ্ছে 44, আর 44 মানেই 1 মোল, আর 1 মোল মানেই 22.4 লিটার। ঠিক, আর তাহলে 22.4 লিটার মানে তাহলে 40 গ্রাম।
তাহলে 44 গ্রামে যদি 22.4 লিটার হয় বা 22.4 লিটার সমান যদি 44 গ্রাম হয়, তাহলে এত লিটার সমান কত গ্রাম হবে? বুঝতে পারলাম? এত গ্রাম সমান যেটাই মোলার মাস সেটা সমানই 1 মোল। আবার 1 মোল মানেই 22.4 লিটার, 1 মোল মানেই 22.4 লিটার। আর 22.4 লিটার যদি এটার সঙ্গে এরা দুজন যদি ইকুয়াল হয়, তাহলে আমি তো বলতে পারি যে এটা আর এটা ইকুয়াল হয়ে যাবে। বোঝা গেল? যদি 44 গ্রাম সমান 1 মোল হয় আর 1 মোল সমান 22.4 লিটার হয়, তাহলে বলতেই পারি 44 গ্রাম সমান 22.4 লিটার। যেটারই অ্যাটমিক ওয়েট হয় বা মোলার ওয়েট হয় বা মোলার মাস হয়, সেটা সমানই মোলার ভলিউম বা 22.4 লিটার হবে। তাহলে দাঁড়ালো কি লাস্ট অঙ্ক? তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু 44 গ্রাম হলো, আমাদেরকে ওয়েট বের করতে দিয়েছিল। তাহলে 1 লিটার ইকুয়াল টু কত দাঁড়াবে? 44/22.4 লিটার হলো। আমার দিয়েছিল এটা 1.12, তো কত হবে? 1.12 ইন্টু 44/22.4 লিটার। ঠিক, কমেন্ট বক্সে এর অ্যান্সার বের করে দেখাবে। ঠিক, কমেন্ট বক্সে এর অ্যান্সার বের করে দেখাবে। এই চলে গেল আমাদের মোল কনসেপ্ট। আর কয়েকটা জিনিস বলে দিই। তাহলে মোলার মাস ইকুয়াল টু 1 মোল ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাটমিক মাস ইকুয়াল টু 1 মোল ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক, মোলার মাস ইকুয়াল টু 22.4 লিটার, যেটাকে বলা হয় মোলার ভলিউম বলা হয়। হলো অ্যাটমিক মাস ইকুয়াল টু 22.4 লিটার হলো। এটা অ্যাটমিক ভলিউম বলবো, অ্যাটমিক ভলিউম না বলাই ভালো, এই 22.4 লিটার। ঠিক, আবার 22.4 লিটার ইকুয়াল টু 1 মোল ইকুয়াল টু 20 অ্যাভোগাড্রো নাম্বার। ব্যাস, এই রিলেশনগুলো ভালো করে মনে রাখতে হবে। ঠিক, তাহলে আমরা টোটাল 3টে ফর্মুলা দেখলাম মোল কনসেপ্টে। একটা গেল n ইকুয়াল টু কিউ বাই এন এ ইকুয়াল টু কী দেখলাম? ওয়েট বাই মোলার মাস হলো, ওয়েট বাই মোলার মাস। আর একটা দেখলাম ভি বাই 22.4 লিটার হলো। ঠিক, বুঝতে পারলাম? এই চলে গেল। ঠিক, এই ফর্মুলাটা, এই 3টে ফর্মুলাই গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দিস 3 formula is applicable in গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটাও গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটাও গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটাও গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ভালো করে বুঝে যাও, 3টে ফর্মুলাই কিন্তু গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু এই ফর্মুলাটা সলিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, বা গ্যাসের ক্ষেত্রে শুধু অ্যাপ্লিকেবল হবে, সলিডের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। কথাটা বোঝা গেল? 3টে ফর্মুলা লিকুইডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে, কিন্তু সলিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, বা বলতে পারি শুধু গ্যাসের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে, লিকুইডের ক্ষেত্রেও বেশি অ্যাপ্লিকেবল হবে না, শুধুমাত্র এটা সলিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এই 3টে ফর্মুলাই গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, আর এটা সলিডের ক্ষেত্রে বা লিকুইডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, শুধু গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে।
ঠিক, যদি এসটিপি বা এনটিপি বলে দেয় তাহলে মোল বের করার এটা নিয়ম। আর যদি এসটিপি বা এনটিপি যদি না বলে দেয় তখন আমরা মোল কি করে বের করব, তখন যদি ইফ condition is not in STP or NTP, যদি এসটিপি বা এনটিপি কন্ডিশন যদি না বলে দেয়, যদি এসটিপি বা এনটিপি কন্ডিশন যদি না বলে দেয় তখন আমরা কি করব, পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা ইউজ করব, পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা ইউজ করব। তাহলে এনটিপি বা এসটিপি বলে দেয়নি মানে কি, তার প্রেশার বলে দিতে হবে, তার ভলিউম বলে দিতে হবে, আর টি বলে দিতে হবে, টেম্পারেচার বলে দিতে হবে। আমরা এখানে মোল বের করে নেব, আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকেও মোল আমরা বের করে নিতে পারি। এই চলে গেল আমাদের মোল কনসেপ্টে। এটা লং মানে লেন্থলি একটু ভিডিও হয়ে গেছে এটা, তার কারণ এই চ্যাপ্টারটা খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, সেই জন্য যত ভালো করে সম্ভব এই চ্যাপ্টারটাকে ভালো করে দেখব। আর এর যত নিউমেরিক্যাল প্র্যাকটিস করো, কারোর যদি কোনো জায়গাতে প্রবলেম দাঁড়ায়, যদি না বুঝতে পারো, নিউমেরিক্যালের জায়গাতে আটকিয়ে যায়, যদি কমেন্ট বক্সে কমেন্ট করো, লেখো, আমি সেগুলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওগুলোকে ভালো করে দেখবে, আর যত পারবে এই ভিডিওগুলোকে শেয়ার করো, আর অন্য বন্ধুদেরকেও বলো যে এই ক্লাসগুলোর সম্বন্ধে, কারণ যত এই ভিডিওগুলো তোমরা দেখবে তত এই ভিডিওগুলো আমাদের বানাতে তত সুবিধা হবে। তার কারণ আমাদের শুধু তোমাদের কাছ থেকে ওইটুকুই শুধু পাওয়ার, যে তোমরা ভিডিওগুলো ভালো করে দেখে ভালো করে যাতে জিনিসগুলোকে বুঝতে পারো। যদি কোনো না জায়গায় যদি বুঝতে না পারো তাহলে সেগুলোকে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করার চেষ্টা করো। ঠিক, এই চলে গেল আমাদের মূল কনসেপ্ট। আর নেক্সট আমাদের তারপর এর আরও অনেকগুলো পার্ট আছে, তোমার পার্সেন্টেজ কম্পোজিশন আছে, স্টয়সোমেট্রি আছে, সেগুলোকে আস্তে আস্তে নেক্সট ভিডিওর দিকে চলে যাবে। আর ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে ওখানে নিউমেরিক্যাল থাকবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে নিউমেরিক্যালের, সেই হোমওয়ার্কগুলো করার চেষ্টা করো, যেগুলো না পারবে সেগুলোকে আমাকে জানাবে। ঠিক আছে, আজকের মতো এতটাই, থ্যাংক ইউ।